অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে দুদকের আলাদা অনুসন্ধান কমিটি গঠন। গ্যাস বিক্রিতে লুটপাটের জন্য বিপিসির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতারাও। সংঘাত থামাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ। বিহিত পূজার মাধ্যমে দেবীর বন্দনা, ব্যক্তি, পরিবার ও বিশ্বের মঙ্গল প্রার্থনা ভক্তদের। মা পৃথিবীতে এই বছরে একবার আসে আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য। মা যেন দেশকে শান্তিতে রাখে। বিশ্ব শান্তির মঙ্গল কামনায় মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অনুসন্ধান করবেন। এর আগে শেয়ার বাজারে কারসাজি, প্রতারণা, মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 26 নভেম্বর দিন ধার্য করে আদালত। হঠাৎ করেই সরকারি সিলিন্ডার এবং গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুদক। বিপিসির বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এর আগে চলতি বছরের 6 মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানে অনিয়ম গাফিলতির প্রমাণও মেলে। দুদকের তদন্ত দল জানিয়েছে, বছরে সরকারি প্রায় 14 লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক আর তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। আর গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। দুর্নীতি করতেই বিপিসি কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের 144 ধারা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কপথে অবরোধটি দুপুর 12টার পর থেকেই শিথিল করে দেয় যুগ্ম ছাত্র জনতা। তবে নিরাপত্তার কারণে খাগড়াছড়িতে সীমিত রয়েছে যানবাহন এবং মানুষের চলাচল। সেনাবাহিনী, বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেওয়া করা হচ্ছে। গতরাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। বান্দরবান ও রাঙামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। এর আগে রোববার 144 ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ে নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় 1 মেজর সহ 13 জন সেনা সদস্য আহত হয়েছেন। ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, একটা মহল চায়
পূজা যেন উৎসব মুখর না হয়। আর সেজন্য খাগড়াছড়িতে এই ঘটনা ঘটানো হয়েছে। অনেক সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করছে বলেও জানান উপদেষ্টা, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন এবং আটক করা যে পর্যটকরা আছেন তাদের বেশিরভাগকেই ফিরিয়ে আনা হয়েছে। আজকে যে উদ্বোধন করা হলো এটা আমাদের যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পিছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলছেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপে আরেক বিএনপি নেতা রিজভী আহমেদ হঠাৎ পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পাহাড়ি আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। এছাড়াও নেতারা নির্বাচনের আগে দেশে অরাজকতা তৈরির জন্য দুই একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন। বলেন, বিদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পরামর্শে পিআরের নামে উদ্ভট চিন্তা সামনে এনেছে তারা। আমরা কখনোই এটিকে সহ্য করব না। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আপনাদেরকে যেমনটি কিছুক্ষণ আগেই জানালাম যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি সেটি ধীরে ধীরে শান্ত হচ্ছে, তবে অনির্দিষ্টকালের যে 144 ধারা সেটি বলবৎ রয়েছে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান গুইমারায় আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, আপনি কি অবস্থা দেখছেন? 144 ধারা জারি করবার পর সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? বৃষ্টি, আমি গুইমারা যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি বা যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি ধ্বংসস্তূপ বলতে গেলে। গতকালকের যে ঘটনাটা নিশ্চয়ই জানেন যে গতকালকে সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছে এবং প্রায় 25 থেকে 26 জনের মতো আহত হয়েছে। সেখানে সেনাবাহিনীর মেজর সহ কর্মকর্তারা রয়েছেন, অন্যান্য বেসামরিক কর্মকর্তারা রয়েছেন, আবার 3 জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য তারা নিহত হয়েছেন। এটি মূলত রামসুবাজার গুইমারা সেই সড়কটি রয়েছে, মূল সড়ক খাগড়াছড়ি চট্টগ্রামের যে মূল সড়ক, সেই সড়ক থেকে প্রায় 100 গজের মতো ভেতরে। তো এখানে যেই ঘটনাটি ঘটেছে গতকালকে 144 ধারা ভঙ্গ করে এখানকার পাহাড়ি কিছু জনগোষ্ঠীর যুগ্ম ছাত্র পরিষদের ব্যানারে তারা মানববন্ধন করতে গিয়েছিল। সেখানে সেনাবাহিনী তাদেরকে নিষেধ করেছিল, যেহেতু 144 ধারা জারি ছিল আইন ভঙ্গ না করতে। সেক্ষেত্রে তারা সেখানে তর্কাতর্কি এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। তারপরে তারা এখানে মিছিল পাল্টা মিছিল এবং
এখানে ঘটনাটি যদি ঘটেছে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এখানে আসলে বড় ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপর এই যে পুরো বাজারটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আসলে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। এখানে যারা বাঙালি জনগোষ্ঠী তারা বলছেন যে পাহাড়িরা অগ্নিসংযোগ করেছে, আবার যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা বলছেন যে বাঙালিরা এখানে অগ্নিসংযোগ করেছে। এখানে আসলে তবে ক্ষতিগ্রস্ত আসলে উভয়ই হয়েছে, পাহাড়ি বাঙালি দুই পক্ষই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ উভয়েরই এখানে বাজার রয়েছে, এখানে দোকান রয়েছে, অন্তত 50টির বেশি দোকান রয়েছে, এছাড়া 60টিরও বেশি বাড়িঘর এখানে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি আমরা যদি আরেকটু সামনে যদি একটু দেখাতে পারতাম যে সেখানে জেলা সমাজসেবা অফিস, তথ্য অফিস থেকে শুরু করে অন্তত 4টি সরকারি স্থাপনা রয়েছে, সেখানেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে মোটরসাইকেলগুলো দেখেছেন এখানে পুরোটি একেবারে প্রায় আধা কিলোমিটার জুড়ে পুরো এলাকা জুড়ে এখানে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। এখানে আপনি আসতে মনে হবে যে এখানে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারপর থেকে যেই আমরা সচরাচর বড় অগ্নিকাণ্ডের পর আমরা যে দৃশ্যগুলো দেখে থাকি পরবর্তীতে, সেটির একটি প্রতিফলন আমরা এখানে দেখছি যে চারপাশে রাস্তার দুই পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এখানে আসার পর আমরা দেখেছি যে পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছেন এখানকার নেতৃস্থানীয় তারা বলছেন যে এই যে শান্ত পাহাড়কে অশান্ত করার জন্য আসলে কোনো না কোনো পক্ষ হয়তো চেষ্টা করছে, আর সেটিরই একটি প্রতিফলন ছিল গতকালকে। তো তারা এটি চান না, তারা চান যে সম্প্রীতির যে পাহাড়ি বাঙালির দুই পক্ষ মিলে যে একটি শান্ত পরিবেশ, সম্প্রীতির যে পাহাড়, সাম্প্রদায়িক সম্প্রীতির যে পাহাড়, সেটি আবার ফিরে আসুক। সবাই সবার আস্থা বিশ্বাসের যে সংকট যেটি তৈরি হয়েছে সেই সংকটটি ঘুচে যাক, সবাই আবার আগের মতো করে মিলেমিশে জীবনে ফিরে আসুক, সেই কামনা আসলে সবারই। ধন্যবাদ রিয়াজ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। জুলাই আন্দোলনে নৃশংসতার তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শিত হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ যমুনা টেলিভিশন, বিবিসি এবং আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী, মামলার মূল তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দিতে উপস্থাপন করা হয় আরও প্রমাণ আর নথিপত্র। এদিন শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। জুলাই আন্দোলনে শাসকের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। জীবন দিয়ে এঁকেছে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের মানচিত্র। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের 8ম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নিহত সাইদের 2 সহপাঠী। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দেন তারা। দাবি করেন দায়ী পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার। একই সঙ্গে শাস্তি চান শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর। বুক বরাবর গুলি করে, তখন প্রথমে পড়ে গেলেও সে আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরে তার উপরে গুলি চলতে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায়। এদিকে শেখ হাসিনার মামলায় টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা। আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ, আহত ও যোদ্ধাদের তালিকা, বিভিন্ন নথিপত্র। আন্দোলনের সময় যমুনা টেলিভিশন, বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি তথ্যচিত্র দেখানো হয়। 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ দলের যে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে সাবেক 2 সংসদ সদস্য সহ 13 জনকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার ভোরে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলি। ডিএমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানিয়েছেন, ফয়জুর রহমানকে নিকুঞ্জ থেকে, তামান্না নুসরাত বুবলিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের 11 জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। আগামী নির্বাচনে তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে এবং ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য। নির্বাচন ভবনে ইইউ প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের বৈঠক হয়। পরে ইসি সচিব জানান, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত। আখতার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। 31শে অক্টোবর পর্যন্ত আরেকটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31শে অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। এর আগে সিইসির সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সারাহ কুক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি আর লুণ্ঠন বন্ধ না করলে জ্বালানি খাতের কোনো রূপান্তরই টেকসই হবে না। তারা জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছতা, ভোক্তার অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন এবং পাশাপাশি জ্বালানি খাতের অপরাধীদের বিচারে আওতায় আনারও দাবি করেছেন রাজনৈতিক নেতারা। ক্যাব আয়োজিত সংলাপে উঠে আসে জ্বালানি খাত রূপান্তরের নানা দিক নির্দেশনা। প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সংলাপ অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শিক্ষার্থীরাও। দৈনিক পণ্যের দাম বেড়ে মানুষের বিশ্বাস উঠে দুর্নীতি ও দূষণমুক্ত জ্বালানি রূপান্তরে নানা প্রস্তাব তুলে ধরেন আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীরা। তারা বলেন, জ্বালানির মূল্য নির্ধারণে ভোক্তার স্বার্থ না দেখে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। ক্যাবের গবেষণা অনুযায়ী জ্বালানি সরবরাহে 35 থেকে 40% পর্যন্ত লুণ্ঠনমূলক ব্যয় রয়েছে। জ্বালানি সরবরাহে ব্যয় কতটা ন্যায্য বা যৌক্তিক এটা কিন্তু জনগণের কাছে প্রকাশ করা হচ্ছে না। এর ফলে অনেক প্রয়োজনীয় তথ্যই কিন্তু তারা জনগণের কাছ থেকে গোপন করে রাখছে। ক্যাবের উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জ্বালানি রূপান্তরে কোনো সরকার আন্তরিকভাবে কাজ করেনি। এ খাতের অনিয়ম বন্ধে রাজনৈতিক দলগুলোকেই আওয়াজ তুলতে হবে। গ্যাসে ভর্তুকি বরাদ্দ রেখেছে 7,000 কোটি টাকা। সেই দেশের সরকার কি করে কর্পোরেট ট্যাক্স জনগণের টেরিফের মধ্যে সমন্বয় করে তার কাছ থেকে আদায় করতে পারে? এর চেয়ে চরম অবিচার এবং অন্যায় হতে পারে না। রাজনৈতিক নেতারা বলেন, জ্বালানি খাতের লুটেরাদের বিচারের আওতায় আনতে না পারলে কোনো সংস্কার টেকসই হবে না। গ্যাস খাতের উন্নয়ন নাই, বাপেক্সকে শক্তিশালী করা নাই, সমুদ্রে গ্যাসের উন্নয়ন নাই, তা আপনি করবেন কিভাবে? তো এইটা নীতিমালা না থাকলে তো পারবেন না। অন্তর্বর্তীকালীন সে তো মোর দ্যান ফেইল্ড, কারণ সে তো ওই শাসক গোষ্ঠীর রক্ষা করতে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে, এবং যখনই যে সরকারি আসুক না কেন দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে না। এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি, এনার্জি জাস্টিসের কথা বলছি, এনার্জি রাইটসের কথা বলছি, এটা তো অলিগার্কের এগেনস্টে, স্টেট স্পন্সর অলিগার্কসের এগেনস্টে আমার লড়াই। সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে। ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তরণ নীতির কথা যেটা বলা হয়েছে, তার যে 9টি যে পয়েন্ট, আমরা আমার দলের পক্ষ থেকে বিশ্বাস করি যে 9টি পয়েন্টের প্রত্যেকটি অত্যন্ত যৌক্তিক এবং এটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। ক্যাব প্রস্তাবিত নীতিমালাকে সময় উপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথাও জানান রাজনৈতিক দলের নেতারা। আমাদেরকে দিয়েছে যেখান থেকে আমরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জানিয়েছেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা
ফরিদা আক্তার জানিয়েছেন, পূজা উপলক্ষে বছর এখন পর্যন্ত ভারতে 103 টন ইলিশ রপ্তানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে $12.5, আর সে হিসেবে রপ্তানি মূল্য দাঁড়ায় 15,77 লাখ টাকা। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা। 2025 সালে প্রজনন মৌসুম ব্যর্থতা যদি বলেন, আপনাদের যত ইচ্ছা বলতে পারেন, এটাতে আমি কোনো ডিফেন্ড করব না বা ইয়ে করব না, কারণ বাজারে ইলিশের দাম না কমা এটা আমারও কষ্ট। কারণ হ্যাঁ, এটাতে আমি কোনো রকম ডিফেন্সে যাব না যে না এটা হতে পারতো, কিন্তু রিয়েল কারণ জানাটা দরকার ছিল, যেটা আমি ক্লেম করতে পারি যে আমরা অধিদপ্তর, বিএফআরআই এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একদম মূল কারণটা জানার চেষ্টা করছি। মহা আড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সপ্তমী পূজার মাধ্যমে 7 জন্মের পাপ মোচন হয়, আর তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার। দেবীর চরণে চলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণে উপবাস আর প্রণাম। ঢাকের তাল, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ধূপে দেবী দুর্গার আগমনী বার্তা। ষষ্ঠীতে বোধন শেষে দেবী জাগ্রত হবেন, সেই লক্ষ্যে ভোর থেকেই শুরু আয়োজন। মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা। আসন, বস্ত্র, পুষ্পমাল্যের মতো ষোড়শোপচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা। শাস্ত্রমতে সপ্তমীতে দেবীর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এরপরই জেগে ওঠেন মহামায়া। সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। সপ্তমীতে মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ লাভ করেন দেবী, সেই রূপেই প্রণাম মন্ত্রে হয় দেবীর অর্চনা। কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে ফুল বেলপাতায় অঞ্জলি। বেলা 11টার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি শেষে প্রসাদ গ্রহণ করেন। দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি, সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা। শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওই জন্য পরীক্ষায় ভালোভাবে জিপিএ 5 পায়, আর যেন ওর টার্গেটেও পৌঁছাতে পারে। মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে সবার জন্য মঙ্গল আনয়ন করে, দেশকে শান্তিতে রাখে, সকল পাপীদের বিনাশ করে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকেশ্বরী মন্দিরেও পুলিশ, র্যাবের পাশাপাশি সকাল থেকে মোতায়েন ছিল 2 প্লাটুন বিজিবি। চক্ষুদানের মাধ্যমে জাগ্রত হয়েছেন দেবী, তাই তারই চরণে যত অভিযোগ, দাবি আর প্রার্থনা। গজে করে এসেছিলেন দেবী, যাবেন দোলায়। মাঝের এই সময়টাতে ভক্তদের যাতে কৃপা করেন সেই প্রার্থনা মণ্ডপে মণ্ডপে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবার আপনাদের পূজা মণ্ডপ থেকে ঘুরে আনবো রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেখানে আছেন। শান্ত, এই বিকেলবেলা পূজার কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন? ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন? কারণ এখান থেকে দেখে মনে হচ্ছে প্রচুর ভক্ত অনুরাগী ইতোমধ্যে জমায়েত করেছেন। দুপুরবেলা আসলে মহাসপ্তমীর যেই প্রধান পূজা, সেই পূজা সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং বিকেলবেলা এই মুহূর্তে অঞ্জলি প্রদান চলছে এবং সন্ধ্যায় আরতি এবং সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এখনো এখানে যে ভক্ত অনুরাগী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, দেবীর প্রতিমা, দেবী দর্শন করছেন এবং তাদের যে অঞ্জলি সেটি প্রদান করছেন।
এবং গড় প্রণাম করছেন। একই সাথে তাদের যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। একই সাথে এখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দলের পক্ষ থেকে অতিথিরা কিন্তু আসছেন এবং শারদীয় দুর্গোৎসবের সাথে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সাথে প্রত্যাশা করছেন সবাই মিলে যাতে নির্বিঘ্নে তাদের এই উৎসব তারা সম্পন্ন করতে পারেন এবং তারা প্রার্থনা করছেন যাতে দেশ এবং দশের মিলে সবাই মিলে যাতে এই জাতি সুন্দর এবং শান্তির পথে থাকে, একই সাথে সুখে সমৃদ্ধি একটি জাতিতে আমরা পরিণত হতে পারি, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। শুনছিলাম আমরা। ধন্যবাদ শান্ত।